অনেক বছর আগের কথা। এক গ্রামে সেতু নামের একটা মেয়ে তার মায়ের সাথে বাস করত। সেতুর বাবা অনেক আগেই মারা গিয়েছিল, তাই তাদের অনেক কষ্ট করে জীবিকা নির্বাহ করতে হতো। সেতু এবং তার মা অনেক কষ্ট করে জীবন যাপন করত। একদিন সেতু তার মাকে বলে, মা, কতদিন হয়ে গিয়েছে আমি ভালো কিছু খেতে পারি না। তুমি কি আমাকে কিছু ভালো খাবার দিবে? আমার অনেক ইচ্ছা হয়েছে, আজ ভালো কিছু খাবো। এভাবে বলিস না, তুই তো দেখতেই পারছিস আমাদের দিনগুলো কত কষ্ট করে যাচ্ছে। তাই আমি বলি, শোন মা, আমি তোকে ভালো খাবারের জন্য ব্যবস্থা করে দিচ্ছি। তুই আমার একমাত্র মেয়ে, তাছাড়া আমার আর এই পৃথিবীতে কেউ নেই। তোর বাবা থাকাকালীন আমাদের এত কষ্ট ছিল না, কিন্তু ভাগ্যের কি পরিহাস, আজ আমরা একেবারে নিরুপায় হয়ে গিয়েছি। আচ্ছা মা, আমাকে ক্ষমা করে দিও, আমি আর তোমাকে এভাবে বলবো না। তুমি দয়া করে মন খারাপ করো না, আমি বুঝতে না পেরে তোমাকে এইসব কথা বলে ফেলেছি। আচ্ছা মা, আমার কোনো কিছুই লাগবে না, আমি তোমাকে কাছে পেয়েছি, এটাই আমার কাছে অনেক বড় সম্পদ। আমার আর কিছুই লাগবে না। আচ্ছা সেতু, শোন, আমাদের তো অনেক কষ্ট হয়, তাই তোকে কখনোই ভালো কিছু খেতে দিতে পারি না। আমি মা হয়েও তোর মুখে ভালো কিছু তুলে দিতে পারি না, তাই আমার অনেক কষ্ট হয়। আচ্ছা শোন মা, আমি আমার ম্যাডামকে বলবো যে তোর জন্য কিছু ভালো খাবার দিতে। আচ্ছা মা, তুমি কি আজ কাজে যাবে না? বেলা তো অনেক হয়ে গিয়েছে, তুমি কখন কাজে যাবে? হ্যাঁ রে মা, বেলা তো অনেক হয়ে গিয়েছে, আর কাজে যাওয়াটা আমার জন্য অনেক জরুরি, কিন্তু আজ আমার শরীরটা ভালো লাগছে না, তাই আমি আজ কাজে যাব না। আমার শরীর ঠিক হয়ে গেলে তারপর কাল থেকে না হয় কাজে যাব। আচ্ছা মা, আজ যে তুমি কাজে যাবে না, তার জন্য কি তোমার ম্যাডাম তোমাকে বকা দিবে? না মানে, তুমি তো বলেছিলে যে তোমার ম্যাডাম অনেক রাগী মানুষ, তাই আর কি আমি বললাম, তুমি কিছু মনে করো না। হ্যাঁ রে মা, আজ কাজে না গেলে আমার ম্যাডাম আমাকে অনেক বকা দিবে। জানি না, আমার ম্যাডাম অনেক রাগী, তিনি একটুতেই অনেক রেগে যায়, তাই কালকে আমি গেলে অনেক রাগ করতে পারে। তাতে কোনো সমস্যা নেই, আমার তো কথা বলবে, আর যা করার তা সব আমার সাথে করবে। আচ্ছা মা, তাহলে তোমার বদলে আমি সেখানে যাই, আমি গিয়ে সেখানে কাজ করি, তাহলে তোমার আর বকা শুনতে হবে না। তুমি বাড়িতে শুয়ে বিশ্রাম নাও, আমি তোমার বদলে কাজ করতে যাচ্ছি। কি বলছিস রে সেতু, তুই কেন সেখানে কাজে যাবি? তোকে কি আমি সেখানে যেতে বলেছি? তোর তো স্কুল রয়েছে, তুই সেই স্কুলে চলে যা, তাড়াতাড়ি করে স্কুলের জন্য প্রস্তুতি নিয়ে স্কুলে চলে যা। না মা, আমি তোমাকে অসুস্থ রেখে কোথাও যাব না, আমি তোমার সাথেই থাকবো। তুমি শুয়ে বিশ্রাম নাও, আমি তোমার পাশে সারাদিন বসে থাকবো। বাবা মারা যাবার পর থেকে আমি শুধু তোমাকে পেয়েছি, তাছাড়া এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই, শুধু তুমি আমার পাশে আছো। তাই তো আমি তোমাকেও হারাতে চাই না, আমি সব সময় তোমাকে আগলে রাখবো। মারে, তুই যে আমার অনেক আদরের মেয়ে, তোকে ছাড়া আমিও কিছু ভাবতে পারি না, তুই যে আমার চোখের মণি। আর শোন সেতু, আর যদি স্কুলে আজ না যাস তাহলে তুই পড়ায় দুর্বল হয়ে পড়বি, আর পড়ালেখা দুর্বল হয়ে গেলে আর পড়ালেখা করতে ভালো লাগবে না, তাই পাগলামি না করে তাড়াতাড়ি করে স্কুলে চলে যা মা। আচ্ছা মা, ঠিক আছে, আমি তাহলে এখনই স্কুলে যাচ্ছি, তুমি নিজের খেয়াল রেখো, আমি তাড়াতাড়ি করে ফিরে আসবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করে চলে আসিস, আমি তোর জন্য অপেক্ষা করব। ভালো করে সাবধানে স্কুলে যাস। তারপর সে তো রেডি হয়ে তার স্কুলে চলে আসে, আর সে তো মন দিয়ে স্কুলে পড়ালেখা করে। সারা দিন স্কুলের পড়া করার পর সে তো বাড়ি চলে আসে। মা, তুমি এখন কেমন আছো? তোমার শরীরটা এখন কেমন লাগছে? শরীর কি একটু ভালো হয়েছে? হ্যাঁ মা, এখন আমার শরীরটা অনেকটা সুস্থ হয়েছে। আচ্ছা, তো সারাদিন কেমন কাটলো? স্কুলে কেমন পড়াশোনা হয়েছে আজ? হ্যাঁ মা, আজকে সারাদিন আমার স্কুল অনেক ভালো সময় কাটিয়েছি, আজ স্কুল থেকে আমি অনেক কিছু শিখেছি। আচ্ছা ঠিক আছে, আমি চাই ভালো করে পড়াশোনা কর। আচ্ছা শোন, কালকে কিন্তু আমি সকাল সকাল কাজে চলে যাব, তুই কাল নিজে একাই রেডি হয়ে চলে যাস।
পরের দিন সকালে সেতুর মা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে কাজে চলে যায় আর সেতু সকালে উঠে ঘরের কাজ করে স্কুলের জন্য রেডি হয়ে যায় আর সেতুও স্কুলে চলে যায়। সেতু সেই দিন স্কুলে গিয়ে পড়াশোনা করে আর অন্যদিকে সেতুর মা সেই বাড়িতে কাজ করতে যায়। তখন সেই বাড়ির ম্যাডাম বলে, কি হলো কি, কালকে কেন আসলে না আমার বাড়িতে? জানো না তুমি না আসায় আমার অনেক কষ্ট হয়েছে, সব কাজ আমাকে একাই করতে হয়েছে। কোথায় ছিলে কালকে তুমি? হ্যাঁ, আসলে ম্যাডাম আমার শরীরটা কাল অনেক অসুস্থ ছিল, তাই আমি কালকে আসতে পারিনি। এখন থেকে ম্যাডাম আর এমন ভুল হবে না, কখনোই না। এখন থেকে আমি নিয়মিত ভালো করে কাজ করব। আচ্ছা, তাহলে এখন থেকে ভালো করে কাজ করো, তাহলে তোমাকে আমি এখানে কাজ করতে রাখবো, তা না হলে তোমাকে আর আমার প্রয়োজন নেই। সেতুর মা সারাদিন অসুস্থ শরীর নিয়ে তার ম্যাডামের বাড়িতে কাজ করে। সারাদিন কাজ করার পর সেতুর মা ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফেরে। তখন সেতু তার মাকে বলে, মা, তোমার শরীরটা মনে হচ্ছে আজ আরো বেশি খারাপ হয়ে গিয়েছে। তোমার শরীর দেখেই বোঝা যাচ্ছে তুমি কতটা ক্লান্ত হয়ে গিয়েছো। মা, তুমি বিশ্রাম নাও। হ্যাঁ রে মা, আজ অনেক ক্লান্ত লাগছে, আমার শরীর অনেক খারাপ লাগছে, আর ম্যাডামও আমাকে অনেক বকা দিয়েছে। এখন থেকে নিয়মিত কাজে না যেতে পারলে আমার চাকরি থাকবে না। আচ্ছা মা, এখন তুমি বিশ্রাম নাও, এখন আর তোমাকে পরিশ্রম করতে হবে না। কাল আমি তোমার হয়ে কাজে যাব, তুমি এখন নিশ্চিন্তে বিশ্রাম নিতে পারো। পরের দিন সকালে সেতু ঘুম থেকে উঠে ওই বাড়িতে কাজে চলে যায় যেখানে তার মা কাজ করে। সেতুর মায়ের জায়গায় সেতুকে দেখে তার ম্যাডাম বলে, আচ্ছা, আজ তোমার মায়ের জায়গায় তুমি এসেছো কেন? আর তোমার মা কোথায়? তোমার মা কেন আসলো না আজকে? ম্যাডাম, আমার মায়ের শরীরটা অনেক খারাপ, তাই আমার মা আজ আসতে পারেনি। আসলে আমার মা ঠিকই আসতে চেয়েছিল, কিন্তু আমি না করেছি। আমার মায়ের বদলে এখানে আমি কাজ করতে এসেছি। ও আচ্ছা, তাহলে তো ভালোই হয়েছে, আজ মায়ের বদলে মেয়ে এসেছে কাজ করতে। আচ্ছা ঠিক আছে, তাহলে মন দিয়ে কাজ করো। তারপর সে তো তার মায়ের জায়গায় নিজের বাড়ির সকল কাজ করে। তারপর সে বিকালে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। সে বাড়ি ফিরে আসে। মা, তুই ফিরে এসেছিস? আজকে হয়তো তোর ওপর অনেক ধকল গেছে, আজকে অনেক কাজ করে ফেলেছিস। আচ্ছা মা, আর কখনোই আমার হয়ে কাজে যেতে যাস না, কাল থেকে আমি কাজে যাব। না মা, আমার কোনো কষ্ট হয়নি। তুমি যতদিন সুস্থ না হচ্ছ ততদিন আমি তোমার হয়ে কাজ করি। তোমাকে আমায় নিয়ে চিন্তা করতে হবে না। তোকে যেতে হবে না, আমি বললাম তো আমি কালকে কাজে যাব। তুই এখন অনেক ছোট, তোকে গিয়ে কাজ করতে হবে না। তারপর পরের দিন সকালে সেতুর মা কাজ করতে যায় আর অন্যদিকে সেতু স্কুলের দিকে হাঁটতে থাকে। কিন্তু সেই দিন সে ভুল পথে চলে যায়। সেতু হাঁটতে হাঁটতে এক জঙ্গলে চলে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় অদ্ভুত রকমের এক ঝকমক করতে থাকা ফুল। এটা দেখে সেতু অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এ বাবা, আমি এটা কোথায় চলে এসেছি? এখন আমি কি করব? আর এই এত চকমক করছে কেন ফুলগুলো? এমন ফুল তো আমি আগে কখনোই দেখিনি। আমার জীবনে এই প্রথম আমি এমন ধরনের ফুল দেখছি। ফুলটি এত বেশি চকচক করছিল যে সেতু সেটার দিকে তাকিয়ে থাকে। সেতু কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ফুলটিকে ভালোভাবে দেখলো। তারপর সেতু বলল, আচ্ছা, এখানে তো কাউকে দেখতে পারছি না। যদি এখানে কাউকে দেখতে পেতাম তাহলে ভালো হতো। আমার এখন অনেক সাহায্যের প্রয়োজন। আমি এখন এখান থেকে কিভাবে বাড়ি যাব? তখন সেই ফুলটি আলোক রশ্মি বেরিয়ে আসে আর সেতুর দিকে তাকিয়ে বলে, তোমার কি সাহায্যের প্রয়োজন? তুমি এই জঙ্গলে কি করছো? এই গভীর জঙ্গলে কেউ তো আসে না, তুমি কেন এখানে আসলে? আসলে আমি জঙ্গলের মধ্যে ভুলে চলে এসেছি। আমি স্কুলে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ ভুল পথে চলে এলাম। আচ্ছা, তুমি ফুল হয়ে কিভাবে কথা বলছো? কারণ আমি হলাম জাদুর ফুল, আমি অনেক জাদু জানি। আমি চাইলে তোমাকে সাহায্য করতে পারবো। আচ্ছা, তোমার কি প্রয়োজন আমাকে বলো। শোনো তবে, আমি আর আমার মা অনেক কষ্ট করে থাকি। আমার বাবা অনেক আগেই মারা গিয়েছে, তাই আমাদের অনেক কষ্ট। তুমি কি আমাদের কোনোভাবে সাহায্য করতে পারবে?
আমি তোমাকে সাহায্য করব। তুমি এক কাজ করো, এখান থেকে তুমি তোমার মাকে নিয়ে ভালোভাবে সুখে শান্তিতে জীবন কাটাতে পারবে। তুমি বাড়ি গিয়ে দেখো, তোমার বাড়ির সব জাদু দিয়ে পাল্টে দিয়েছি। এখন থেকে তোমার বাড়িতে আর কোনো কিছুর অভাব থাকবে না। তারপর সে তো তাড়াতাড়ি করে বাড়ি চলে আসে আর এসে দেখে তার বাড়ির সব কিছু পাল্টে গিয়েছে আর তার মাও তার সামনে দাঁড়িয়ে আছে। এটা দেখে সে তো অনেক খুশি হয়ে যায় আর তারা তারপর থেকে অনেক সুখে শান্তিতে থাকতে শুরু করে। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নতুন নতুন গল্প পেতে আমাদেরই পাশে থেকো। আল্লাহ হাফেজ। বহু বছর আগের কথা। এক সময় রাজাদের অনেক প্রভাবশালী রাজ্য ছিল আর সেখানকার একটি রাজ্যের নাম ছিল রূপসী রাজ্য। সেই রাজ্যের রাজকন্যার নামও ছিল রূপসী। রূপসী তার মা বাবার অনেক আদরের মেয়ে ছিল। রূপসী সারাদিন ঘোরাফেরা করত। সে জানতো না যে তাদের রাজ্যের মধ্যে গোপন জাদু লুকিয়ে রয়েছে। একদিন রূপসী তাদের ফুলের বাগানে ঘোরাফেরা করছিল। তখন সে সেখানে দাঁড়িয়ে সেখানকার ফুলগুলো দেখে। তারপর আবার সে তাদের রাজ্যে চলে আসে। রাজ্যে ফিরে এসে রূপসী তার মাকে জিজ্ঞাসা করে, আচ্ছা মা, আমাদের এই রাজ্যের মানুষেরা এত নীরব হয়ে কেন চলাফেরা করে? আর আমি আরো একটা জিনিস লক্ষ্য করেছি, সেটা হলো আমাদের গ্রামের মানুষেরা রাজার কাছেও এত আসতে চায় না। এটা কেন? শোনো রূপসী, তোমাকে এত কিছু জানতে হবে না। তুমি নিজের রুমে যাও, তোমাকে আমি কিছু বলতে পারবো না। সময় হলে তুমি সব বুঝতে পারবে, কিন্তু এখন আমি আগেই তোমাকে কিছুই বলবো না। কিন্তু মা, আমি হলাম রাজ্যের রাজকন্যা, তাই আমার অধিকার রয়েছে এই রাজ্যের মানুষের খোঁজ খবর নেওয়ার। রাজ্যের প্রজারা যদি সুখে না থাকে তাহলে রাজার জীবনেও সুখ থাকবে না। আর আমাদের এই রাজ্যের প্রজাদের অনেক কষ্ট করে জীবিকা নির্বাহ করতে হয়। খুব অল্প রুজি রোজগার করে আমাদের খাজনা দিতে হয়, কিন্তু তাদের দুঃখ আসার সময় আমরা তাদের পাশে থাকতে পারি না। মারে, সে অনেক লম্বা গল্প, তুমি সেটা বুঝতে পারবে না এখন। তোমার বয়স হলে তুমি অবশ্যই বুঝতে পারবে। আমাদের এই রূপসী রাজ্যের মধ্যে তোমার নামটাও রূপসী রাখা হয়েছে, কিন্তু কেন রাখা হয়েছে ঠিক সময় তুমি জানতে পারবে। তাই এখন আমি তোমাকে কিছুই বলবো না। সময় হলে তুমি সবকিছু বুঝে নিও। আচ্ছা মা, ঠিক আছে, তাহলে তোমার কথাই রইলো। আমি এখন তাহলে কিছুই জানতে পারবো না, কিন্তু আমার কখন সময় হবে? আমি আমাদের এই রাজ্যের সম্পর্কে ভালোভাবে জানতে পারবো কখন? সেদিন আসতে আর বেশি দেরি নেই, তুমি চিন্তা করো না। সময় তোমাকে সবকিছু বলে দিবে। তুমি হলে এই রাজ্যের রক্ষক। আচ্ছা, তাহলে এখন তুমি তোমার নিজের কাজ করো। তারপর রূপসী সেখান থেকে চলে আসে আর রুমে গিয়ে বসে থাকে। একদিন রূপসী ঠিক করলো যে সে জঙ্গলে শিকার করতে যাবে। একদিন রূপসী এক জঙ্গলে যায় শিকার করার জন্য, কিন্তু সেই জঙ্গলে গিয়ে সে দেখে এক বৃদ্ধ পুরুষ সেখানে দাঁড়িয়ে কান্না করছে। তখন রূপসী সেই বৃদ্ধ লোকের কাছে যায় আর গিয়ে তাকে বলে, কি হয়েছে? আপনি এভাবে এখানে দাঁড়িয়ে কান্না করছেন কেন? আপনি কি আমাকে বলবেন আপনার কি হয়েছে? আমি আপনাকে অবশ্যই সাহায্য করব। আমার অনেক বড় সমস্যা হয়ে গিয়েছে। আমি কোনো বৃদ্ধ নই, আমি এক যুবক পুরুষ। পাশের রাজ্যেই হচ্ছে আমাদের, আর আমি সেখানকার রাজকুমার। আমাকে এক পরী অভিশাপ দিয়েছে, তাই আমি এমন হয়ে গেছি। কিন্তু এখন আমার অনেক কষ্ট হচ্ছে আমাকে এভাবে থাকতে। তাহলে তুমি সেই পরীর কাছে ক্ষমা চাইলে না কেন? সেই পরী ইচ্ছা করলে তো তোমাকে ঠিক করে দিতে পারে। তুমি তার কাছে গিয়ে ক্ষমা চাও, তাহলে দেখবে তুমি আবারও আগের রূপ ফিরে পেয়েছো আর পরী তোমাকে ঠিক করে দিবে। কিন্তু সে তো ভালো পরী নয়, সে এক দুষ্টু পরী। সে কারোর কথা শোনে না, তার যখন যা ইচ্ছে হয় সে তাই করে। আমি তার কাছে অনেক অনুরোধ করেছি আমাকে ঠিক করে দেওয়ার জন্য, কিন্তু সে রাজি হয়নি।
আচ্ছা, তাহলে আর কি কোনো উপায় নেই তোমাকে ঠিক করার? সব সমস্যা তো নিশ্চয়ই কোনো না কোনো উপায় থাকবে। তাই তোমাকে বলছি, তুমি ভেবে দেখো, তোমাকে বাঁচানোর কি অন্য কোনো উপায় আছে? হ্যাঁ, একটা উপায় আছে, কিন্তু সেটা তুমি পারবে না। এটা তোমার মতো মানুষ কখনোই পারবে না। তাই শুধু শুধু সময় নষ্ট না করে তুমি তোমার কাজে চলে যাও। কিন্তু তোমাকে আমি এইভাবে ফেলে রেখে কিভাবে চলে যাব? আমাকে বলো, আমি তোমাকে নিশ্চয় সাহায্য করব। আমি কখনোই কাউকে কথা দিয়ে ভঙ্গ করি না। সে অনেক কঠিন একটা কাজ। সেই পরী বলেছিল, আমি যদি এই অবস্থা থেকে কোনো রাজকুমারীকে বিয়ে করতে পারি তাহলে এই অভিশাপ চিরতরে শেষ হয়ে যাবে। কিন্তু এটা তো তুমি পারবে না। আর তাছাড়া আমার অন্য কোনো উপায়ও নেই। কিন্তু এভাবে বিয়ে করলে আমার মা বাবা তো কখনোই মেনে নিবে না। আচ্ছা, তুমি চলো আমাদের রাজ্যে, আমি আমার বাবার সাথে কথা বলবো, তারপর দেখে কি হয়। তুমি মিথ্যা কথা বলছো না তো? তুমি কি তোমার রাজ্যে নিয়ে আমাকে মেরে ফেলতে চাও? না না, এমন কথা বলো না। আমি কোনোদিনও কারোর খারাপ চাইনি, আর কখনোই কাউকে কষ্টও দিইনি। আমি সব সময় সবাইকে সাহায্য করার চেষ্টা করি। তাই আমি তোমাকেও সাহায্য করতে চেয়েছি। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো এখন কথা না বলে আমাদের রাজ্যে চলো। তারপর অবশেষে বৃদ্ধ লোকটিকে নিয়ে তাদের রাজ্যে চলে আসে রাজকুমারী। যখন তারা রাজ্যে আসে তখন রাজার কাছে গিয়ে রাজকুমারী বলে, বাবা, এই লোকটা অনেক অসহায়, তুমি কি তাকে সাহায্য করতে পারবে? আমি বলেছি যে তুমি তাকে সাহায্য করবে, তাই সেই লোকটা আমার সাথে এসেছে। হ্যাঁ, অবশ্যই করব, কিন্তু তার কিসের সাহায্যের প্রয়োজন বলো? আমি রাজা হয়ে সব রকম সাহায্য করব তোমাকে। আমি চেষ্টা করব আমার এই রাজ্যের কেউ সাহায্যের জন্য এসে ফিরে না যাক। বাবা, এই লোকটি বৃদ্ধ নয়, আসলে এই লোকটি এক দূরের রাজ্যের রাজকুমার, আর তাকে এক পরী অভিশাপের কারণে এমন হতে হয়েছে। আর সেই পরীটা বলেছিল যে বৃদ্ধ অবস্থায় যদি কোনো রাজকুমারীকে বিয়ে করতে পারে তাহলেই তার অভিশাপ কেটে যাবে। তুমি কি বলতে চাচ্ছ রূপসী? তুমি কিভাবে তোমার মাথায় সব চিন্তা ভাবনা এনেছো? তুমি এখান থেকে চলে যাও, তাড়াতাড়ি করো, তোমার নিজের রুমে যাও, তা না হলে আমি তোমাকে অনেক কঠিন শাস্তি দিব। কিন্তু বাবা, তুমি এমনটা করো না। সে আমাদের কাছে সাহায্য চাইতে এসেছে মাত্র, কিন্তু আমি যদি তাকে বিয়ে করি তাহলে তার অনেক বড় বিপদ থেকে সে মুক্তি পাবে। তাই বাবা, তুমি যদি ভালো মনে করো তাহলে আমি তাকে বিয়ে করতে চাই। তোমার এত বড় সাহস হয় কিভাবে? তোমাকে না আমি বলেছি যে রাজ্যের বিষয়ে মাথা ঘামাবে না? তুমি এখনই এখান থেকে তাড়াতাড়ি করে নিজের রুমে যাও। তারপর রূপসী সেখান থেকে মন খারাপ করে চলে যায়, আর রূপসীর বাবা সেই বৃদ্ধ লোকটিকে কারাগারে বন্দি করে দেয়। তারপর থেকে রূপসী অনেক বেশি কান্না করে, কিন্তু সে এটা বুঝতেই পারে না যে এক অচেনা লোকের জন্য তার এত মায়া কেন কাজ করছে। রূপসী মন খারাপ করে তার রুমেই বসেছিল, তখনই সেখানে রানীমা আসেন আর বলেন, কি হয়েছে রূপসী মা, তুমি এইভাবে মন খারাপ করে বসে আছো কেন? তোমাকে আমি এইভাবে মন খারাপ করে দেখলে আমার কিছুই ভালো লাগে না। তুমি তো এটা জানো, তুমি সুখে থাকলে আমি অনেক আনন্দ পাই। আমার মনটা তোমার হাসি খুশি দেখলে ভরে যায়। মা, আমার কিছুই ভালো লাগছে না। আমার কেন জানি মনে হচ্ছে আমি অনেক বড় কিছু হারিয়ে ফেলেছি। আমার কোনো কিছুতেই ভালো লাগছে না। শোন মা, আজকে তাহলে আমি তোকে কিছু কথা বলি। এই রাজ্যের নাম রূপসী, আর সেই রূপসী অনুসরণ করে তোমার নামও রাখা হয়েছে রূপসী। কিন্তু কেন রাখা হয়েছে সেটা কেউ জানে না। তুমি হয়তো কোনোদিন কোনো বিষয় নিয়ে জানতে চাওনি, তাই আমি এখন তোমাকে সবকিছু বলে দিতে চাই। কি এমন কথা যেগুলো আমি জানি না? বলো আমাকে, কি এমন রহস্য লুকিয়ে রয়েছে আমাদের এই প্রাসাদে, আমাদের রূপসী রাজ্যে? কিসের এত রহস্য? আজকে আমাকে সব খুলে বলো। তাহলে শোনো, এক সময় আমাদের সাথে এই রাজ্যে বসবাস করত একদল পরী, আর তারা আমাদের মানুষকে সাহায্য করত। আমাদের এই রাজ্যের এই রূপসী রাজ্যটি জাদুর রাজ্যের মতো চলতো। কেউ কখনো কারোর ওপর খারাপ কিছু করেনি, কিন্তু হঠাৎ একদিন সব শেষ হয়ে গেল। কিভাবে শেষ হয়ে গেল মা? আমাকে বলো, আজ আমি তোমার থেকে সবকিছুই জানবো। তুমি আজ আমাকে সবটুকু বলো। আমি আজ তোমাকে এই সবটুকু না বলা পর্যন্ত ছাড়বো না।
তারপর কি হলো জানো? তারপর আমাদের রূপসী রাজ্যে এক পরী ছিল, যে ছিল অনেক অহংকারী। আর তার অহংকারের জন্য একদিন আমাদের পরীদের মধ্যে অনেক ঝগড়া হয়, আর তার কারণে পরীরা আমাদের ছেড়ে চলে গিয়েছে। তারপর থেকে আমাদের এই রাজ্যের অভাব অনটন লেগেই থাকতো। আচ্ছা মা, এখন কি আবারও আমাদের রাজ্যে আগের মতো করা যায় না? যদি আগের মতো করা যেত তাহলে হয়তো আমাদের রাজ্যে শান্তি ফিরে আসতো। হ্যাঁ, কিন্তু সেই পরী অনেক জেদি, তাই সে কখনোই নিজের থেকে আসবে না। তাকে কখনোই কোনোভাবে আনতে হবে। আমি শুনেছি কারাগারে একটা ছেলে বন্দী হয়েছে, আর সেই ছেলের ব্যাপারে আমি সবটুকু জানি। আর আমি এটা জানি যে সেই ছেলেকে তুমি বিয়ে করলে সবকিছু আগের মতো ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আমার বাবা তো রাজি হয়নি। তিনি আমাকে বলেছেন কখনোই তিনি এটা মেনে নিতে পারবে না, তাই সে রেগে এমনটা করেছে। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না। আমি তোমার বাবাকে আজ রাতে সবকিছু বুঝিয়ে বলবো, তাহলেই হবে। তোমার বাবা আমার কথা কখনো অমান্য করবে না, আর আমি কালকেই তোমাদের বিয়ে দিব। পরের দিন রানী রাজাকে রাজি করিয়ে ফেলে এবং সেই ছেলের সাথে রাজকুমারী রূপসীর বিয়ে দিয়ে দেয়। আর সঙ্গে সঙ্গে সেই ছেলেটি তার আসল রূপ ফিরে পায়। সে তার সকল অভিশাপ থেকে মুক্তি পেয়ে যায়। কিন্তু তখনই হঠাৎ করে সেই পরী চলে আসে, আর এসে সবাইকে বলে, আজ আমার কারণে অনেক বছর ধরে এই রাজ্যে কোনো শান্তি নেই। তাই আমি এখন থেকে আর কখনোই রাজ্য ছেড়ে যাব না, আর তোমাদের সবার পাশেই থাকবো। তারপর থেকে রাজ্যে সুখ শান্তি আবারও ফিরে আসে। সবাই আনন্দ উল্লাস করতে থাকে, আর এভাবেই সুখে শান্তিতে আনন্দ উল্লাসে তাদের দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দাও। আর নতুন নতুন গল্প পেতে আমাদেরই পাশে থেকো। আর যারা যারা নাম দিয়ে গল্প শুনতে চাও তাদের নাম কমেন্ট বক্সে লিখে জানাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।